চলো চলে এসেছি আমরা পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 13 নিয়ে 13 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। কি বলেছে স্যার দেখো, বলছে যদি 400 এর 25%, 510 এর 40%-এর চেয়ে x% কম হয় তাহলে x এর মান নির্ণয় করো। প্রথমে আমরা কি করব, 400 এর 25% আগে বের করি। দেখি তো 400 এর 25% কত হচ্ছে। 400 এর 25% বের করছি, তাহলে 400 ইন্টু পার্সেন্টেজ তুলবো 100 দিয়ে ভাগ। 25% মানে কত, 25/100 মানে 1/4। 4 দিয়ে কেটে দিলাম, 400-কে হয়ে গেল 100। তাহলে 400 এর 25% 100। এবার বলেছে 510 এর 40%, এটাও বের করে নি। 510 এর 40%, 40% মানে 40/100। স্যার একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে 51 ইন্টু 4, 51 ইন্টু 4 করলে 4, 4 5 20, 204। তাহলে এটা এবার কি বলেছে, 510 এর 40%-এর চেয়ে x% কম। কতটা কম হচ্ছে দেখো তো, 510 এর 40%-এর থেকে এটা কত কম হচ্ছে, 104 কম হচ্ছে, 104 কম হচ্ছে। তাহলে কার থেকে, 204 এর তুলনায় 204 এর থেকে 100 কম, 104 কম হচ্ছে, 204 এর থেকে 104 কম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে যদি এটা পার্সেন্টেজে শতকরায় বের করতে হয়, যার সাপেক্ষে বলেছে কার থেকে কম, এটার তুলনায় কত কম, তাহলে এর সাপেক্ষে বের করতে হবে। তাহলে কি বের করবো স্যার, 204-এ 104 কম, তাহলে 100-তে কত কম, তাহলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। কত বেরাবে দেখো তো, কত বেরাচ্ছে, পয়েন্টেই আসবে। স্যার 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটলাম 52, 2 দিয়ে কাটলাম 102। ঠিক আছে, আবার 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে 26, 2 দিয়ে কাটলাম 51। তাহলে ওপরে দাঁড়ালো হচ্ছে গিয়ে 2600, 2600, আর নিচে দাঁড়ালো কত, 51 এত পার্সেন্ট। 2600 নিচে দাঁড়ালো 51 এত পার্সেন্ট। এবার এটাকে পয়েন্টে নিয়ে আসি। 260-কে 5 বারে যাবে, 5 51-তে 255, তাহলে 5 বারে দিলাম, পড়ে থাকলো কত, 5, 5 আর 0 50, 50 হয়ে গেল। দেখো 5 দিয়ে 51-কে গুণ করছি, 255, 260 থেকে 255 বাদ দিলে 5, 5 আর একটা 0 50, তো নিঃসন্দেহে 51 আছে, 51 আছে, যাবে না একবারে, যাবে না একবারে। তাহলে আমি 0 নিলাম, তাহলে 0 নিলে 50, 500 হয়ে গেল। 500 যদি হয়ে যায় তাহলে 50.9 এর আশেপাশে কিছু একটা হবে, 50.9। অপশন দেখো, অপশন নাম্বার বি, আর অন্য কোনো অপশনে 50 নেই, অপশন নাম্বার বি আমার হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল, এটাই তো কম, এত পার্সেন্টই তো কম। কোশ্চেনে বলেছিল x% কম, তাহলে x এর ভ্যালু কত, এটা আবার একবার বলছি। স্যার 400-র 25% বের করলাম 100, 510-এর 40% বের করলাম 204। বলেছে এটা যদি এর থেকে x% কম হয়, আমার এখানে কত বের হলো, 104 কম, তাহলে x এর ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে আমি 104 কম কার তুলনায়, 204-এর তুলনায়, 204-এ 104 কম, তাহলে 100-তে কত, তাহলে এটা বেরালো 50.9%। এটাই কোশ্চেনে বলা ছিল x% কম, তাহলে x এর ভ্যালু কত, 50.9। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। চলে আসি পরের অঙ্কে। দেখো খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে, বলছি একটি কেকের 3/5 ভাগ 45% লাভে, কেকের 1/3 ভাগ 18% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রি করা হয়েছে। যদি মোট লাভ 272 টাকা হয় তাহলে কেকের ক্রয় মূল্য কত বের করতে দিয়েছে। আমি কি ধরে নেব স্যার, আমি ধরে নেব এই যে নিচে যারা আছে না, আমি আগেও বলেছিলাম এরকম যখন ভগ্নাংশ থাকবে, হরে যারা থাকবে, আমি হরের লসাগুটাকে ধরে নেব টোটাল অংশ। তাহলে 5 আর 3-এর লসাগু কত, লসাগু বের করছি 5 আর 3-এর 15। আমি ধরে নিলাম টোটাল কেকটা হচ্ছে 15 ইউনিট, এবার 15 ইউনিটের 3/5 অংশ, 15 ইউনিটের 3/5 অংশ
3/5 5 দিয়ে কেটে দিলাম 3, 3 3 9, মানে এই 9 ইউনিট বিক্রি করা হয়েছে কত পার্সেন্ট লাভে? বিক্রি করা হয়েছে 45% লাভে। আচ্ছা, আর একটা জিনিস তাহলে আমি ধরে নিই, প্রত্যেক ইউনিটের আমি কেনা দাম, সিপি কেনা দাম ধরে নিলাম 100 টাকা। আমার অঙ্কটার সুবিধার জন্য আমি ধরে নিলাম একটা ইউনিটের কেনা দাম হচ্ছে 100 টাকা। তাহলে আমার টোটাল কেক কত ছিল? 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের টোটাল সিপি, টোটাল কেনা দাম হচ্ছে 1500 টাকা। আমি এটা ধরে নিলাম। এবার আমি এর সাপেক্ষে বের করতে চাইছি কি হচ্ছে। দেখো, তাহলে দেখো তো, এই 9 ইউনিট আমি বিক্রি করেছি 45% লাভে। তো আমি একটা ইউনিটের কেনা দাম 100 টাকা করে 45% লাভে বিক্রি করেছি, তার মানে 145 টাকা করে ইউনিট বিক্রি করেছি। কত ইউনিট? 9 ইউনিট। তাহলে টোটাল বিক্রি দাম কত? 9 ইউনিট 145, এই তো হবে 9 ইন্টু 145। একটা ইউনিট কেনা দাম 100 টাকা করে, বিক্রি করেছি 45% লাভে, তাহলে আমি বিক্রি করেছি 145 টাকা করে। তাহলে 9 ইউনিটের বিক্রি দাম 9 ইন্টু 145। বাকি তারপরে এই 15 ইউনিটের 1/3 অংশ, 1/3 মানে 3 5 15, 5 ইউনিট। এই 5 ইউনিট বিক্রি করেছি 18% লাভে, তার মানে 118 টাকা করে বিক্রি করেছে একটা ইউনিট। তাহলে 5 ইউনিটের দাম কত হবে? 5 ইন্টু 118, এটা হলো। বাকি ইউনিট, বাকি কত পড়ে থাকলো? 15-র মধ্যে 9 5 14 ইউনিট হয়ে গেছে, তাহলে বাকি 1 ইউনিট পড়ে আছে। এই 1 ইউনিট আমরা বিক্রি করেছি কত পার্সেন্ট লাভে? 18% লাভে। 1 ইউনিট আমরা বিক্রি করেছি 18% লাভে। তাহলে এই 18% লাভে বিক্রি করেছি, তার মানে 1 ইন্টু 15% লাভে, তাহলে 115 করে বিক্রি করেছি। তাহলে আমার টোটাল বিক্রি দাম হয়ে গেল এটা, টোটাল বিক্রি দাম আমার হয়ে গেল এটা। ঠিক আছে, তো দেখি কত হচ্ছে। 9 ইন্টু 145, এখানে গুণ করে দিচ্ছি। 9 ইন্টু 145 করলে কত হবে? 5 9 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 4 9 4 9 36, 36 আর 4-এ 40-এ 0, হাতে থাকলো 4, 9-কে 9 আর 4-এ 13। স্যার 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 4 9 36, 36 আর 4-এ 40, 0, হাতে থাকলো 4, 9-কে 9 আর 4-এ 13। এটা গুণ করি 5, দেখো 5 দিয়ে 18-কে গুণ করলাম 90, 5-একে 5, 590। ঠিক আছে, এটা গুণ করছি 1 ইন্টু 115 করলে কত হবে? 115, এটাই হবে। তাহলে এই তিনটা, এই তিনটা, এইটার টোটাল বিক্রি দাম। তাহলে এই তিনটাকে যদি যোগ করে দিই তাহলে টোটাল বিক্রি দাম পেয়ে যাব। তিনটাকে যোগ 1305, 590 আর 115-কে যোগ করছি, 5 0-তে 5, 5 আর 5-এ 10, 0 হয়ে গেল, 0 10, হাতে থাকলো 1, 0 9 9 আর 1-এ 10, হাতে ছিল 1, 11-র 1, হাতে থাকলো 1, 3 5-এ 8, 8 1-এ 9, হাতে 1 ছিল, 10 0, হাতে থাকলো 1, 1 আর 1-এ 2, 2010। এটা হয়ে গেল আমার বিক্রি দাম, এটা হয়ে গেল আমার টোটাল বিক্রি দাম। কিনেছিলাম কয় টাকায়? 1500 টাকায়। বিক্রি করছি ক টাকায়? 2010 টাকায়। তাহলে আমার লাভ কত হচ্ছে? তাহলে আমার প্রফিট কত হচ্ছে? 1500 টাকায় কিনে 2010 টাকায় বিক্রি করছি, আমার লাভ কত হচ্ছে স্যার? আমার লাভ হচ্ছে 2010 টাকা মাইনাস 1500 টাকা, তার মানে 510 টাকা আমার লাভ হচ্ছে। তাই তো লাভ হচ্ছে 510 টাকা। কোশ্চেনে কি বলেছে? 272 টাকা লাভ হয়। 500 আমার বেরালো 510, কোশ্চেনে বেরাচ্ছে বলছে 272 টাকা লাভ হয়। তাহলে আমি বলতে পারি এটা সমান 272, বলতে পারি। আমাকে কি বের করতে দিয়েছে? কেনা দাম। তার মানে এটা সমান যদি 272 হয় তাহলে 1500 সমান কত? এটা আমার গল্প। তাহলে চলো মুছে দিচ্ছি, এইটুকুটা মুছে দিচ্ছি, ওপরের টুকু এটুকুটা মুছে দিলাম। দেখ আমাকে আলটিমেট কি বের করতে দিয়েছে? আমার বেরালো 510 সমান যদি 272 হয়, তাহলে 1 সমান কত হবে? 272 ডিভাইডেড বাই 510। 1500 সমান কত? তাহলে 272 ডিভাইডেড বাই 510 ইন্টু 1500, এটাই হবে। 0 0 কেটে দিলাম। তারপরে স্যার কত দিয়ে কাটা যাবে? 51 দিয়ে যাবে। আচ্ছা এক ছোট করে কাটি, 3 দিয়ে কাটলাম 3 17 51, 3 দিয়ে কাটলাম 50, 17 দিয়ে কেটে দিলাম স্যার, 17 একে 17,
থাকলো 102, 6 17 102, তাহলে 16 হয়ে গেল। 16 দিয়ে গুণ করলাম 5 16 80, একটা শূন্য বসে গেল। তাহলে কেনা দাম কত ছিল? 800 টাকা ছিল কেনা দাম। অপশন নাম্বার সি, 800 টাকা ছিল কেনা দাম। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক, 3 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে। বলছে একজন দোকানদার তার বিজ্ঞপ্তি মূল্যের ওপর 20% ছাড় দেন, মানে লিখিত দামের ওপর 20% ছাড় দেন, এবং তারপরেও 10% লাভ করেন। 20% ছাড় দেওয়ার পরেও উনি 10% লাভ করেন। একটি জিনিসের ওপর 56 টাকা যদি লাভ করে থাকেন, তাহলে তার বিজ্ঞপ্তি মূল্য বা লিখিত মূল্য কত? বলছে তিনি 20% ছাড় দেন, ছাড় দেওয়ার পরেও তিনি 10% লাভ করেন। তার যদি লাভ 56 টাকা হয়ে থাকে, তাহলে কয় টাকা তিনি লিখে রেখেছিলেন? এটা হচ্ছে গল্প। আচ্ছা দেখো তো, আমি 3টা জিনিস লিখলাম। এক হচ্ছে কস্ট প্রাইস, এক হচ্ছে সেলিং প্রাইস, এক হচ্ছে মার্কেট প্রাইস, লিখিত দাম। আমি যদি ধরে নিই লিখিত দাম 100 টাকা, আমি যদি ধরে নিই লিখিত দাম 100 টাকা, বলছে উনি 20% ছাড় দিচ্ছেন, লিখিত দামের ওপর 20% ছাড় দিচ্ছেন, তার মানে তিনি 80 টাকায় জিনিসটা বিক্রি করেছেন। লিখিত দামের ওপর 20% ছাড় দিয়েছে, এর উপরে 20% অফ দিয়েছে, 20% ছাড়, তাহলে 80 টাকায় বিক্রি করেছে। এবার 80 টাকায় বিক্রি করে তার 10% লাভ হয়েছে, তাহলে কেনা দাম কত হবে? স্যার 10% লাভ মানে কি? এখানে লিখে দিই, 10% লাভ মানে কি? 10% মানে 1/10, তার মানে 10 টাকা যদি কেনা দাম হয়, তাহলে বিক্রি দাম 11 টাকা, তাই তো? 10% লাভ মানে 10 টাকাতে 1 টাকা লাভ, 10 টাকা কেনা দাম হলে 11 টাকা বিক্রি দাম। কোশ্চেনে বলেছে বিক্রি দাম 80 টাকা, 80 টাকা, তাহলে কেনা দাম কত হবে? 11 সমান যদি 80 হয়, 11 সমান যদি 80 হয়, 1 সমান 80/11, তাহলে 10 সমান 80, 800/11। 11 সমান যদি 80 হয়, তাহলে 10 সমান 800/11। এটা হয়ে গেল আমার কেনা দাম। তাহলে এখানে আমার কেনা দাম বসিয়ে দিলাম 800/11। ঠিক আছে, এটাকে মুছে দিলাম। দেখো 10% লাভ মানে 10 টাকাতে 1 টাকা, 10% লাভ মানে 1/10, 10 টাকাতে 1 টাকা লাভ, মানে কেনা দাম যদি 10 টাকা হয়, বিক্রি দাম 11 টাকা। আমি বের করে রেখেছি বিক্রি দাম 80 টাকা, তাহলে 11 সমান 80, 1 সমান 80/11, তাহলে 10 সমান 80/11 ইন্টু 10 মানে 800/11। এটা আমার গল্প হয়ে গেল। ঠিক আছে, চলো তারপরে দেখো, তাহলে এটা গল্প হয়ে গেল। তাহলে দেখো লেখা ছিল 100 টাকা, বিক্রি করেছি 80 টাকায়, কিনেছিলাম 800/11 টাকায়। হয়েছে? বলেছে তাহলে আমার লাভ কত হয়েছে দেখো তো, কেনা দাম পেয়ে গেছি, বিক্রি দাম পেয়ে গেছি, তাহলে লাভ কত হবে? এই বিক্রি দাম থেকে যদি কেনা দামটা বাদ দিয়ে দিই, লাভ বেড়ে যাবে। তাহলে প্রফিট সমান কত হবে? 80 মাইনাস 800/11, এটাই আমার প্রফিট হবে। ঠিক আছে, বের করি 11। আচ্ছা দরকার নেই, আমি এভাবে রেখে দিলাম, এভাবেই থাক। এটা সমান বলে দিয়েছে কত? 56 টাকা। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে জিনিসটার উপর 56 টাকা লাভ হয়, 56, তাহলে তার বিজ্ঞপ্তি মূল্য কত? তাহলে এটা সমান 56 আমাকে বলে দিয়েছে, আমাকে এটা সমান 56 বলে দিয়েছে। আমাকে কি বের করতে হবে? 100 সমান কত? আরে করতেই হবে, করেই নি। চলো 11 হয়ে গেল লসাগু। 11 যদি লসাগু হয় স্যার, তাহলে এদিকে গুণ করে দিলাম 8 11 88 00 মাইনাস 8, এত সমান 56। তাহলে 80/11 এত সমান 56, এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে বিজ্ঞপ্তি মূল্য, মানে 100 সমান কত? তাহলে এত সমান যদি 56 হয়, এখানে করে দিচ্ছে এইদিকে 80/11, এটা সমান যদি 56 হয়, তাহলে 100 ইকুয়াল টু কত? 100 সমান কত? তাহলে 56, 11টা ওপরে হয়ে গেল, 80টা নিচে হয়ে গেল, ইন্টু 100, এটাই হবে। স্যার 0 0 কেটে দিলাম, 8 দিয়ে কেটে দিলাম, 7 8 56, 7 11 77, 77 একটা শূন্য বসে গেল, তার মানে 770 টাকা হচ্ছে লিখিত মূল্য। কত টাকা মূল্য স্যার? অপশন নাম্বার এ, 770 টাকা হচ্ছে লিখিত মূল্য। আবার বলে দিই, আরেকবার বলি, 10% লাভে বিক্রি করছিল, মানে 10 টাকা কেনা দাম হলে 1 টাকা লাভ করছিল, 11 টাকায় বিক্রি করছিল। কোশ্চেনে আমার বলা ছিল বিক্রি দাম হচ্ছে 80 টাকা, তাহলে 11 সমান 80 হলে 1 সমান 80/11, 10 সমান 800/11, 800/11,
তাহলে লাভ কত হচ্ছে? 80 টাকায় বিক্রি করছে, কিনেছিল 800/11 টাকায়, তার লাভ 80 মাইনাস এটা, কোশ্চেনে দেওয়া আছে 56 টাকা লাভ। তাহলে এত সমান 56 হলে এটা ক্যালকুলেশন করলাম 80/11 সমান 56। আমাকে কি বের করতে হবে? লিখিত মূল্য। তাহলে 100 সমান কত? 80/11 সমান 56 হলে 100 সমান কত? 770। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। কি বলেছে স্যার? যখন 8 মাসের জন্য 3% বার্ষিক সরল সুদের হারে 5,500 টাকা বিনিয়োগ করা হয়, তখন 8 মাসের শেষে অর্জিত সরল সুদের পরিমাণ নির্ণয় করো। 8 মাসের সরল সুদ বের করতে দিয়েছে। তাহলে আমরা সরল সুদ সমান জানি তো, PRT/100, P ইন্টু R ইন্টু T বাই 100, এটা আমরা জানি। আচ্ছা স্যার, পি এর মান কত বলে দিয়েছে? দেখো তো, 5,500 টাকা। পি এর মান বলে দিয়েছে 5,500 টাকা ইন্টু আর এর ভ্যালু কত বলে দিয়েছে? 3%। টি এর মান কত বলে দিয়েছে? 8 মাস, তার মানে 8/12 বছরে করে নিলাম, 8/12 ডিভাইডেড বাই 100। দুটো শূন্য কেটে দিলাম স্যার, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণ 8, 3 4 12, 3 3 কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো 2 × 55। 2 × 55 করলে 110 হয়ে গেল। অপশন নাম্বার সি, 110। ঠিক আছে, দেখে নাও। ধনঞ্জয়, ঠিক আছে, পরেরটা দেখো। 5 নাম্বার, কি মজার অঙ্ক দেখো। বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, পরিসীমার অনুপাত বের করতে দিয়েছে। আচ্ছা, ক্ষেত্রফলের একক কি? স্যার, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি বা বর্গমিটার, কিছু একটা হবে, বর্গ সেমি বা বর্গমিটার। পরিসীমার একক কি? পরিসীমার একক কি স্যার? পরিসীমার একক সেমি বা মিটার, এটাই তো। মনে রাখবে, একক যেভাবে চেঞ্জ হয় অনুপাত সেইভাবেই চেঞ্জ হয়। তাহলে একক দেখো তো, এখানে ছিল বর্গ, বর্গ থেকে আসলো কততে? দ্বিঘাত থেকে আসলো একঘাতে। বর্গ ছিল নর্মালে আসলো, দ্বিঘাত থেকে একঘাতে আসলো, তাহলে অনুপাতও দ্বিঘাত থেকে একঘাতে আসবে। তার মানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:1, তাহলে পরিসীমার পেরিমিটারের অনুপাত হবে, এটাকে রুট করে দেবো, দ্বিঘাত থেকে একঘাতে আসছি, রুট করে দেবো 16:1। তাহলে 16√4, 1/1, 4:1 হয়ে গেল। অপশন নাম্বার বি। ঠিক আছে, 16:1 ছিল ক্ষেত্রফলের, পরিসীমার অনুপাত 4:1, রুট করে দেবো, হয়ে যাবে। যদি বলতো বাহুর অনুপাত, তাও আমাকে রুট করে দিতাম, হয়ে যেত। আর যদি বাহু থেকে ক্ষেত্রফলে যাই, স্কোয়ার করব, পরিসীমা থেকে ক্ষেত্রফলে যাব, স্কোয়ার করব। চলে আসি পরের অঙ্কে। উৎসবী প্রতিদিন সুনিতাকে 400 টাকা করে দিতে শুরু করে, প্রত্যেক দিন 400 টাকা করে দিচ্ছে, কিন্তু গত 5 দিন ধরে, 5 দিন থেকে সে প্রতিদিন সুনিতাকে 1000 টাকা করে দিচ্ছে। প্রথমে 500 টাকা করে, 400 টাকা করে দিচ্ছিল, অনেক দিন থেকে দিচ্ছিল, কতদিন থেকে দিচ্ছিল জানি না, কিন্তু লাস্ট 5 দিন ধরে 1000 টাকা করে দিচ্ছে। আজ পর্যন্ত সুনিতাকে দেওয়া তার মোট গড় অর্থ 600 টাকা, মানে আজ পর্যন্ত যত টাকা দিয়েছে সেটা মোট গড় হচ্ছে 600 টাকা। তবে উৎসবী সুনিতাকে কতদিনের জন্য টাকা দিয়েছে? বুঝতে পারলে কি বলেছে কোশ্চেন? উৎসবী প্রতিদিন সুনিতাকে 400 টাকা করে দিচ্ছে, কন্টিনিউয়াস 400 টাকা করে প্রতিদিন দিচ্ছে, লাস্ট 5 দিন ধরে 1000 টাকা করে দিয়েছে। এখন গড় যখন বের করেছি, দেখছি 600 টাকা করে গড়ে পড়েছে, তার হচ্ছে কতদিন ধরে টাকাটা দিচ্ছে, এটা আমার দিয়েছে কোশ্চেন। আচ্ছা, অনেক রকম ভাবে করা যায়, আমরা এটাকে লিঙ্ক আপেও করতে পারবো, লিঙ্ক আপ মেথডে করতে পারবো, বা লিঙ্ক আপও করতে পারবো। কিভাবে লিঙ্ক আপে করবো স্যার? 400 টাকা করে দিচ্ছিল, তারপরে 1000 টাকা করে দিয়েছে, গড়ে হয়ে গেছে 600 টাকা। তাহলে বাদ দিলাম 400, বাদ দিলাম 200, এটা থেকে এটা বাদ দিয়ে এদিকে বসালাম, এটা থেকে এটা বাদ দিয়ে এদিকে বসালাম 200, দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম 2, 2 দিয়ে কাটলাম 1, তাহলে আমার অনুপাত হয়ে গেল 2:1। ঠিক আছে, কোশ্চেনে কি বলেছে? 1000 টাকা করে কয়দিন দিয়েছে? দেখো বলা আছে 1000 টাকা করে 5 দিন দিয়েছে, মানে 1000 টাকা করে, যদি 1000 টাকা করে একদিন দিয়ে থাকে, তাহলে 400 টাকা করে 2 দিন দিয়েছে। কোশ্চেনে বলা আছে 1000 টাকা করে 5 দিন দিয়েছে, 5 দিন, তাহলে 400 টাকা করে কয় দিন দিয়েছে স্যার? এটার সাথে 5 গুণ 10 দিন দিয়েছে, 10 দিন দিয়েছে। এবার গল্প দিয়েছে, এটা তো হয়ে গেল মোট,
বলেছে উৎসবী সুনিতাকে কত দিনের জন্য টাকা দিয়েছে। তোমার 10 কিন্তু অ্যান্সার হবে না, কারণ 10 দিন ও 400 টাকা করে দিয়েছে, আর 5 দিন 1000 টাকা করে দিয়েছে, তার মানে টোটাল 15 দিনের টাকা দিয়েছে, টোটাল 15 দিন দিয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল গল্প। আচ্ছা, এটাকে তুমি যদি লিঙ্ক আপ না করে এমনিও করা যেত, এমনিও করা যেত। স্যার দেখো তো 5 দিন 1000 টাকা করে দিয়েছে, 5 দিন যদি 1000 টাকা করে দেয় তাহলে টোটালে 5000 টাকা দিয়েছে 5 দিনে, টোটালে 5000 টাকা দিয়েছে 5 দিনে। ঠিক আছে, আচ্ছা বাকি দিন ও 400 টাকা করে দিয়েছে, আমি ধরলাম ও 400 টাকা করে এক্স দিন দিয়েছে, 400 টাকা করে এক্স দিন, তার মানে 400 ইন্টু এক্স, টোটাল কত দিন হলো 5 আর এক্স, 5 প্লাস এক্স দিন। তাহলে আমাকে যদি গড় বের করতে হয় তাহলে 5 প্লাস এক্স দিয়ে ভাগ করে দিলাম, টোটাল 5 প্লাস এক্স দিন, 5 দিন 1000 টাকা করে 5000 টাকা, আর 400 টাকা করে এক্স দিন, তাহলে 400 ইন্টু এক্স, টোটাল 5 প্লাস এক্স এতদিন। তাহলে গড় কত হবে, এটা ভাগ এটা, এটা সমানই 600 বলা আছে। এবার এটাকে ক্যালকুলেশন করে বের করে নেবে, বের করে নেবে স্যার। দেখো এখানে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 50 প্লাস 4x ইকুয়াল টু 5 দিয়ে গুণ করে দিই এদিকে, 5 6 30 প্লাস 6x, এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, সংখ্যাগুলোকে 50 ছিল, 30 প্লাস আছে এদিকে আসলো -30 হয়ে গেল, 6x মাইনাস 4x হয়ে গেল। তাহলে 50 থেকে 30 বাদ দিলে 20, 20 সমান 2x, 2 দিয়ে কেটে দিলাম 10, x এর ভ্যালু 10। তাহলে 400 টাকা করে কত দিন দিয়েছে, 10 দিন দিয়েছে, আর 1000 টাকা করে 5 দিন দিয়েছিল, টোটালে 15 দিন। ঠিক আছে, চলে আসি স্যার পরের অঙ্কে। দেখো কি বলেছে, বলছে এ বি সি ডি এবং ই 5 জনের বয়সের অনুপাত নিম্নরূপ, কেমন? A:E 1:2, B:C 4:3, E:B 1:2। তাহলে সি এর বয়স ডি এর বয়সের 60% এবং সি এবং ডি এর বয়সের যোগফল 120। তাহলে সবচেয়ে ছোট ব্যক্তির বয়স নির্ণয় করো। দেখো যা যা বলেছে আমি পরপর লিখছি। এ ই এদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে কত, এদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 1:2। তারপরে কি বলেছে বিসি, তাহলে এই হয়ে গেল বিসি, আমরা বের করছি বিসি। বিসির অনুপাত কত দেয়, ফাঁকা রেখে দিলাম, এই ঘরটা ফাঁকা করে দিলাম, যেভাবে অনুপাত বের করে বিসি হচ্ছে 4:3। তারপরে বলেছে ইবি, দেখো ইবি এর অনুপাত হচ্ছে 1:2, এই হচ্ছে গল্প। তাহলে এখান থেকে আমি A:B:C বের করতে পারবো। কিভাবে বের করব, প্রতিবেশী মেথড, প্রতিবেশী দিয়ে ফিল আপ করে দিলাম, এখানে কিছু নাই মানে 2 ছিল, 2 দিয়ে ফিল আপ করে দিলাম। এইদিকে দেখো এইদিকে কিছু নাই, তাহলে 4 দিয়ে ফিল আপ করে দিলাম। এইদিকে ফাঁকা আছে 1 দিয়ে দিলাম, এইদিকে ফাঁকা আছে 2 দিয়ে দিলাম, প্রতিবেশী মেথড দিয়ে ফিল আপ করে দিলাম। ঠিক আছে, এই 2 এর জন্য এখানে 2, এখানে 2 হলো, এই 4 এর জন্য এখানে 4, এখানে 4 হলো, এই 1 এর জন্য এখানে 1, এই 2 এর জন্য এখানে 2। ঠিক আছে, গুণ করে দিই, গুণ করলে কত হয় 4, গুণ করলে 8, গুণ করলে কত হচ্ছে 4 4 16, এইদিকে গুণ করলে স্যার 12। তাহলে A:E:B:C সমান দাঁড়ালো 4:8:16:12, এটা বলে দিয়েছে। তারপরে বলেছে সি এর বয়স ডি এর বয়সের 60%, সি এর বয়স দেখো সি এর বয়স ডি এর বয়সের 60%, ডি এর বয়সের 60%, এটা সি এর বয়স হচ্ছে ডি এর বয়সের 60%। তাহলে 0 0 কাটলাম, 6 দিয়ে কেটে দিলাম, 6 দুগুণা 12, তাহলে ডি এর বয়স হয়ে গেল 20। যদি এই রেশিওতে হয় 4:8:16:12 হয়, তাহলে ডিটা 20 হবে। বোঝা গেল, ভালো কথা। সি আর ডি এর বয়সের যোগফল 120, সি আর ডি এর, সি কত ছিল 12 ছিল, ডি কত 20, এদের যোগফল বলে দিয়েছে 120। তাহলে দেখো তো 32 সমান 120। আমাকে কি বের করতে দিয়েছে, সবচেয়ে ছোট ব্যক্তির বয়স, সব থেকে ছোট কে দেখো তো, সব থেকে ছোট 4, মানে এ সব থেকে ছোট, এই 4 সমান বের করতে দিয়েছে। 32 সমান যদি 120 হয়, তাহলে 4 সমান কত হবে 120/32 ইন্টু 4,
4 দিয়ে কাটলাম 8, 8 দিয়ে কেটে দিলাম 15, 8 15 120। তাহলে সব থেকে ছোট কে ছিল? এ ছিল। এর বয়স কত? 15 বছর। আমার অপশন নাম্বার সি হয়ে গেল 15 বছর। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে গেল 15 বছর। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। স্যার 7 নাম্বার হয়ে গেল, আসি 8 নাম্বারে। বলছে এক্স, ওয়াই এবং জেড একটি ব্যবসায় বিনিয়োগ করেছে। কত দাও? যদি তাদের সময়ের অনুপাত 5:3:4 হয়, মানে এক্স যদি 5 বছর, বি যদি 3 বছর, আর এক্স ওয়াই যদি 3 বছর, জেড যদি 4 বছরের জন্য করে থাকে, এবং ব্যবসা থেকে লাভ যদি 6:9:8 অনুপাতে হয়, তাহলে এক্স ওয়াই জেড কোন অনুপাতে টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, আমরা আগেও বলেছি, আবারও বলছি, এই যে অনুপাতের এই যে পার্টনারশিপের অঙ্কগুলো আসবে, এই ক্ষেত্রে মনে রাখবে সব সময় যে প্রফিট মানে মূলধন অ্যামাউন্ট ইনটু টাইম, বা এখানে প্রিন্সিপাল করে দিই, প্রিন্সিপাল ইনটু টাইম, অ্যামাউন্ট এখানে দুটো পি হয়ে যাচ্ছে। প্রফিট মানে লাভ মানে অ্যামাউন্ট ইনটু টাইম। ঠিক আছে, একদম একদম বেদের মতো করে ছেপে রাখো মাথার মধ্যে। স্যার প্রফিট মানে হচ্ছে অ্যামাউন্ট ইনটু টাইম, কোন ক্ষেত্রে? এটা কিন্তু তুমি লজিক্যালি ধরলে কিন্তু হবে না। আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে, আমার যখন পার্টনারশিপের অঙ্কগুলো করব, আমাকে এটা মেনে করব, পটাপট অ্যান্সারগুলো হয়ে যাবে, যে প্রফিট সমান হচ্ছে অ্যামাউন্ট ইনটু টাইম। এবার গল্প দেখো তো, আমাকে সময় দিয়ে দিয়েছে, প্রফিট দিয়ে দিয়েছে, আমাকে সময় বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে, অ্যামাউন্ট বের করতে দিয়েছে, প্রিন্সিপাল বের করতে দিয়েছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি না প্রফিট, এটাকে যদি এই দিকে নিয়ে আসি, তাহলে প্রফিট বাই টাইম সমান হচ্ছে অ্যামাউন্ট। প্রফিটকে লাভ্যাংশকে সময় দিয়ে ভাগ করলে মূলধন বেরিয়ে যাবে। তাহলে লাভ্যাংশের অনুপাত কত ছিল? 6:9:8, 6:9:8 এটা ছিল। এটাকে যদি আমি সময়ের অনুপাত দিয়ে 5 একবারে ভাগ করে দিচ্ছি, 5, 3 আর হচ্ছে 4, এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে যে অনুপাতটা বেরাবে সেটাই হচ্ছে কি মূলধনের অনুপাত। চলো বের করি। দেখো তো 5, 3 আর 4, 5, 3 আর 4, আচ্ছা এটাকে যদি কেটে দিই, এটাকে কেটে দিলাম, 2 হলো। তাহলে আমাকে নিচে তো লসাগু রাখা যাবে, নিচে তো রাখা যাবে না ফ্র্যাকশন, তাহলে আমাকে এটাকে তুলতে হবে, 3 5 15 দিয়ে গুণ করে দিই, 6/5 × 15 অনুপাত 9/3 × 15 অনুপাত 2 × 15। 5 দিয়ে 15 কাটলাম 3 হলো, 3 দিয়ে 15 কাটলাম 5 হলো, তাহলে আমার দাঁড়িয়ে গেল স্যার এইটা। এবার দেখো আরও কাটাকাটি যাবে স্যার, 3 দিয়ে দেখো সবগুলোকে কাটা যাবে, 3 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে 9 কাটলাম 3 হলো, 3 দিয়ে 15 কাটলাম 5 হলো, তাহলে আমার অনুপাত কি দাঁড়ালো? 6:3 5 15 অনুপাত 5 2 10, 6:15:10, 6:15:10, অপশন নাম্বার সি। তাহলে কি বললাম? লাভ সমান মূলধন ইন্টু সময়। যদি লাভের অনুপাত দেওয়া থাকে তাহলে মূলধন আর সময়কে গুণ করব, লাভের অনুপাত বেরিয়ে যাবে। যদি স্যার যে কোনো একটা এদিক ওদিক করবে, অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটা আসি। একজন মুদি দোকানদারকে প্রতি কেজি 63 টাকা এবং 84 টাকা মূল্যে দুটি জাতের ডাল কত অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 72.5 মূল্যের মিশ্রণ পেতে হবে? বলছে 2 ধরনের ডাল আছে, একটা 63 টাকা কেজি, একটা 84 টাকা কেজি। বলছে কি অনুপাতে মেশাবো যাতে করে প্রতি কেজি এত টাকা হয়ে যায়? একদম পাতি মিশ্রণের অঙ্ক। একটা ডাল আছে 63 টাকা, একটা ডাল আছে 84 টাকা, কি অনুপাতে মেশাবো যাতে করে 72.5 হয়ে যায়? কোনাকুনি বিয়োগ করে দিলাম, 72 থেকে 84 বাদ দিলে 12, 0.5 বাদ দিলে 11.5, কোনাকুনি বাদ দিলাম, স্যার কোনাকুনি বাদ দিচ্ছি, 73 থেকে 63 বাদ দিলে 10, তাহলে হয়ে যাবে 9.5, 9.5, পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলাম, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 2 10, 5 23 115, 5 দিয়ে কেটে দিলাম স্যার, 5 19, তাহলে আমার অনুপাত দাঁড়ালো 23:19। কি অনুপাতে মিশাতে হবে? তাহলে এই অনুপাতে মিশাতে হবে, 23:19, অপশন নাম্বার স্যার ডি, 23:19 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক 10 নম্বরে। কি বলেছে স্যার?
এ একটি কাজ 110 দিনে শেষ করতে পারে এবং বি একই কাজ 165 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলে তারা একই কাজ কত দিনে সম্পন্ন করবে? এ একটা কাজ 110 দিনে করে, দেখো এ একটা কাজ 110 দিনে করে, বি একটা কাজ 165 দিনে করে। তারা একসাথে করলে কত দিনে করতে পারবে? একদম পাতি জিনিস, 110 আর 165 লসাগু নিয়ে নেব। 110 স্যার 110 আর 165 লসাগু কত হবে? কত হবে? কত হবে? কত হবে? 2 বারে 5 বারে দিই, 5 বারে যদি দিই 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 দুগুণা 10 22 হলো, 3 পাঁচে 15, 3 পাঁচে 15, 3 পাঁচে 15, স্যার 11 দিয়ে দিই, 11 দুগুণা 22, 3 11 33। তাহলে হয়ে যাচ্ছে 5 11 55, 55 দুগুণা 110, 110 ইন্টু 3 330। ঠিক করলাম। 5 দিয়ে দিলাম, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 3 পাঁচে 15, 3 পাঁচে 15, 11 দুগুণা 22, 3 11 33। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল 55 110 3 330। আমি তাহলে 330 আমার হয়ে গেল টোটাল কাজ আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি কত হবে স্যার? 3 ইউনিট। 110 ইউনিট কাজ করতে ওর লাগে 330 দিন, মানে 110 ইউনিট একদিনে করতে পারে, তাহলে 330 ইউনিট কাজ করতে 3 দিন লাগবে। এর এফিসিয়েন্সি মানে এটা ভাগ এটা করলাম, এফিসিয়েন্সি বেরিয়ে গেল। একই রকম ভাবে এর এফিসিয়েন্সি কত হবে? 330 ভাগ 165, মানে এফিসিয়েন্সি হয়ে গেল 2। তাহলে এ একদিনে এ 3 দিনে করে এত অংশ কাজ, এ করে এত দিনে, বা এ একদিনে করে 3 অংশ কাজ, এ একদিনে করে 2 অংশ কাজ। ভালো কথা, এর এফিসিয়েন্সি 3 এর 2, তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে স্যার? এ প্লাস বি, এদিকে করে দিই, এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে? 3 প্লাস 2 5 5। আমার টোটাল কাজ কত আছে? 330 আছে। তাহলে একদিনে যদি 5 ইউনিট কাজ করে তাহলে 330 ইউনিট কাজ করতে কত দিন লাগবে? 330 ভাগ 5, তাহলে কতদিন টোটাল সময় লাগবে? টোটাল সময় লাগবে 330 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে কেটে দিব, 5 6 30, 5 6 30, তাহলে আমার 66 দিন সময় লাগবে। 66 দিন, অপশন নাম্বার বি 66 দিন। ঠিক আছে, অপশন নাম্বার বি 66। চলে আসি পরের অঙ্কে। দেখো 11 নম্বর বলছে পাইপ এ একটি ট্যাঙ্ক 840 মিনিটে পূরণ করতে পারে। পাইপ বি ওই একই ট্যাঙ্ক 1050 মিনিটে খালি করতে পারে। ভালো কথা, যদি দুটি পাইপ একসাথেই খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে? আবার একই জিনিস, এ আর বি দুটো পাইপ আছে, এই পাইপটা কতক্ষণে পূরণ করে? 840 মিনিটে পূরণ করে। এই পাইপটা এ খালি করছে মাইনাস, কতক্ষণে খালি করছে স্যার? 1050 মিনিটে খালি করছে। তাহলে আমার প্রথম কাজ কি? এই দুটোকে লসাগু, ওই ঘরে এই দুটোকে লসাগু করবো, 1040 আর 840 আর 1050। লসাগু করবো, দেখো একবারে 10 দিয়ে দিলাম, 84 80105। 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলাম, 3 2 6, 3 8 24, 3 দিয়ে দিলাম, 3 3 9 15, 3 5 15, 7 দিয়ে যাবে, 4 7 28, 5 7 35। এই তো লসাগু। লসাগু কত হলো দেখো তো? 3 10 30, 210 আর 4 5 20, 210 ইন্টু 20, 210 ইন্টু 20 করলে স্যার 210 420 4200 হয়ে গেল লসাগু। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এত ভাগ 840, তাহলে এফিসিয়েন্সি করলে কত হবে স্যার? 5 8 40, 5, এফিসিয়েন্সি হয়ে গেল 5। 4200কে 840 দিয়ে ভাগ করবে 5 হবে, এদিকে 1050 দিয়ে ভাগ করবে, এর এফিসিয়েন্সি হয়ে গেল 4। তাহলে এ 5 ইউনিট ভর্তি করছে আর এ 4 ইউনিট খালি করছে। এ 5 ইউনিট ভর্তি করছে, এ 4 ইউনিট খালি করছে, তার মানে কতটা টিকে থাকছে স্যার? এ প্লাস বি যদি একসাথে চলে তাহলে কতটা টিকে থাকছে? 5 - 4, 1 ইউনিট টিকে থাকছে। তাহলে টোটালটা খালি করতে কতক্ষণ সময় লাগবে? এত ভাগ এত, তাহলে এখানে মুছে দিলাম, কতটা সময় লাগবে?
তাহলে কতটা টাইম লাগবে? টাইম লাগবে হচ্ছে 4200 ডিভাইডেড বাই 1, এত মিনিট, 4200 মিনিট টাইম লাগবে। এবার এটাকে আমাকে অ্যান্সার চেয়েছে কিসে? ঘন্টাতে। অ্যান্সার চেয়েছে ঘন্টাতে, এটাকে ঘন্টাতে করে নেব। ঘন্টাতে করলে 60 দিয়ে ভাগ, 4200 ডিভাইডেড বাই 60, 0 0 কাটলাম, 7 দিয়ে 7 0, তাহলে 70, এত ঘন্টা, 70 ঘন্টা লাগবে। অপশন নাম্বার সি, 70 ঘন্টা লাগবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। আসছি পরের অঙ্কে। 12 নম্বরে আছে। একজন মানুষ 22 সেকেন্ডে 600 মিটার পথ অতিক্রম করতে চায়। যদি সে প্রতি সেকেন্ডে 25 মিটার গতিতে অর্ধেক পথ অতিক্রম করে, তাহলে অবশিষ্ট দূরত্ব কত গতিতে অতিক্রম করবে? বলছে 22 সেকেন্ডে ও 600 মিটার অতিক্রম করতে চেয়েছে, অর্ধেকটা ও 25 মিটার পার সেকেন্ড গতিতে অতিক্রম করেছে। তাহলে বাকিটা যদি সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়, তাহলে ওর গতি কত হতে হবে? তাহলে দেখো তো, অর্ধেকটা মানে 300 মিটার না? 300 মিটার ও কতক্ষণ? 25 মিটার পার গতিতে, পার সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ডের স্পিডে কভার করেছে। তাহলে কত সময় লেগেছে? 1 সেকেন্ডে যাচ্ছে ও 25 মিটার, তাহলে অর্ধেকটা, 600 অর্ধেক মানে 300 মিটার। 300 মিটার যেতে ওর কত লাগবে? এত ভাগ 25। তাহলে এত ভাগ যদি 25 করি, তাহলে 25 একে 25, 5 পড়ে থাকলো 2, তাহলে মানে 12 সেকেন্ড অলরেডি ওর লেগে গেছে 300 মিটার যেতে। 1 সেকেন্ডে 25 মিটার গেছে, অর্ধেকটা গেছে এই স্পিড নিয়ে, মানে 300 মিটার গেছে এই স্পিড নিয়ে, মানে 12 সেকেন্ড লেগে গেছে। তাহলে বাকি কত পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো 22 মাইনাস 12, 10 সেকেন্ড পড়ে থাকলো বাকি। এই 10 সেকেন্ডে ও বাকি দূরত্বটা কভার করবে। বাকি মানে আর কত? 300 মিটার আরো আছে, 600 মিটার ছিল, 300 চলে গেছে, আর 300 মিটার ওকে 10 সেকেন্ডে কভার করতে হবে। তাহলে ওর স্পিড কত হতে হবে? 30 মিটার পার সেকেন্ড স্পিড হতে হবে। তাহলে 30 মিটার পার সেকেন্ড স্পিড হতে হবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড। চলে আসি স্যার তারপরে অঙ্কে, 13 নম্বর। বলছে একই স্টেশন থেকে শুরু করে দুটি ট্রেন এ এবং বি একই দিকে যাচ্ছে। একটা স্টেশন থেকে শুরু করে এ এবং বি একই দিকে যাচ্ছে। যদি 800 মিটার লম্বা ট্রেন এ 800 মিটার লম্বা ট্রেন এ ট্রেন বিতে বসে থাকা একজন ব্যক্তিকে 80 সেকেন্ডে এবং 750 মিটার লম্বা ট্রেন বি 25 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে, তাহলে এ ট্রেনের গতি নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক। দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, এটা এ ট্রেন, এটা বি ট্রেন। তো এই ট্রেনটা দৈর্ঘ্য বলে দিয়েছে 800 মিটার। 800 মিটার লম্বা ট্রেন এ, 800 মিটার লম্বা একটা ট্রেন এ বি ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে, বি ট্রেন দেখো দুটো কিন্তু চলছে রানিং, এ কিন্তু থেমে নাই, এটাও চলছে এটাও চলছে। তো 800 মিটার এই লম্বা ট্রেনটা এ এই বি ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে 80 সেকেন্ডে অতিক্রম করে, 80 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে গল্প যেটা দাঁড়ালো, এই যে ব্যক্তিটা এদিকে যাচ্ছে, এই ট্রেনটাও এদিকে যাচ্ছে, আর এই ট্রেনটা 800 মিটার লম্বা এই ব্যক্তিটাকে অতিক্রম করলো, এও কিন্তু যাচ্ছিল। তার মানে ব্যক্তিটার প্রথম কথা হচ্ছে এদের যে রিলেটিভ ভেলোসিটি সেটা মাইনাস হবে, কারণ এ ট্রেনটাও যাচ্ছে বি ট্রেনটাও যাচ্ছে, নিঃসন্দেহে এর গতি বেগ বেশি বলে ব্যক্তিটাকে অতিক্রম করে গেছে ট্রেনটা। তার মানে যেটা বোঝাতে চাইলাম যে এ ট্রেনের স্পিড মাইনাস বি ট্রেনের স্পিড, এটাই রিলেটিভ স্পিড হবে, একই দিকে যাচ্ছে বলে। কত সেটা ও 80 সেকেন্ডে এখানে বসে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করেছে। এই ব্যক্তিটাকে অতিক্রম করেছে মানে কি? ও নিজের দৈর্ঘ্য গেছে, তাহলে 80 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য গেছে, তাহলে রিলেটিভ স্পিড নিয়ে ও 80 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য গেছে, মানে 800 মিটার গেছে 80 সেকেন্ডে। এটা হচ্ছে গিয়ে রিলেটিভ স্পিড, বোঝা গেল? এত মিটার পার সেকেন্ড। এ মাইনাস বি কেন হলো এ মাইনাস বি? এ মাইনাস বি কারণ দুটোই চলছিল, দুটোই একই দিকে যাচ্ছিল, তাহলে দুটোই যদি যায় তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হবে, তাহলে এটা হয়ে গেল অরিজিনাল রিলেটিভ স্পিড। এবার এই স্পিড নিয়ে এর মধ্যে বসে থাকা একটা ব্যক্তিকে 80 সেকেন্ডে অতিক্রম করেছে, আর এর দৈর্ঘ্য কত ছিল? 800, তাহলে 800 মিটার গেছে ও 80 সেকেন্ডে রিলেটিভ স্পিড নিয়ে, তাহলে ওদের রিলেটিভ স্পিডটা হয়ে গেল 800 ভাগ 80 মানে 10 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল দুটো রিলেটিভ স্পিড। ঠিক আছে, এ মাইনাস বি এর। তারপরে বলেছে 750 মিটার লম্বা একটি ট্রেন বি, 750 মিটার লম্বা ট্রেন বি 25 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে। এবার খুঁটি তো যাবে না, খুঁটি তো স্থির,
750 মিটার একটা লম্বা ট্রেন 25 সেকেন্ডে ক্ষুদিরাক অতিক্রম করেছে, মানে 25 সেকেন্ডে ট্রেন বিটা 750 মিটার যায়। তাহলে বি ট্রেনটার স্পিড কত হবে? বি ট্রেনটা 25 সেকেন্ডে 750 মিটার যায়, তার মানে ওর স্পিড হচ্ছে 750 ভাগ 25, তাহলে 30 মিটার পার সেকেন্ড। 3 25 75, 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বি ট্রেনটার স্পিড। আর এ মাইনাস বি এর স্পিড 10, তাহলে এর স্পিড কত হবে? এ মাইনাস বি 10, আবার বিটা হচ্ছে 30, তাহলে এর স্পিড কত হবে? 30 যোগ 10, তাহলে এর স্পিড হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড। আমাকে কি বের করতে দিয়েছে? এ ট্রেনের গতি বের করতে দিয়েছে 40 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার এ 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চলে আসি 14 নম্বর অঙ্ক। দেখো বলেছে এটার মান নির্ণয় করতে দিয়েছে, দেখি মান নির্ণয় করতে দিয়েছে, করি একবারে ভেঙে দিচ্ছি। দেখো 81 স্কোয়ার আছে, তার কিউব আছে, ভালো কথা দিলাম, তারও 81 স্কোয়ার তার কিউব আছে। এবার যখন আমি এই রুটের দেখো কিউব রুট আছে, কিউব রুটকে আমি লিখতে পারি 1/3, কিউব রুট ছিল 1/3 করে দিলাম। তারপরে আবার কি আছে স্যার? আবার আছে 1/8, 1/8 লেখা যায়, কোনো অসুবিধা নেই। দেখ 3 দিয়ে 3কে কেটে দিলাম, 2 দিয়ে 8কে কেটে দিলাম, 4 হলো। তার মানে আলটিমেট পড়ে থাকলো 81/1/4। তাহলে 81কে আমি বলতে পারি 3 টু দি পাওয়ার 4, 3 9 27 81, 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, 4 4 কেটে দিলাম, অ্যান্সার হয়ে গেল 3, অ্যান্সার হয়ে গেল 3। দেখো 81 স্কোয়ার আছে, স্কোয়ার কিউব আছে, কিউব দিয়ে দিলাম, কিউব রুট অফ আছে, এই যে রুট ওভার কিউব আছে, এটাকে আমি 1/3 করে দিলাম, তারপরে রুট ওভার 8 আছে, 8 রুট আছে, তাহলে 1/8 করে দিলাম। 3 3 কাটলাম, 2 দিয়ে 8 কাটলাম, 4 হলো 1/4, 81 টু দি পাওয়ার 1/4, 3 টু দি পাওয়ার 4, 81কে লিখলাম 3 টু দি পাওয়ার 4, 1/4 ছিল, 4 4 কেটে গেল, 3 অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 3, অপশন নাম্বার ডি। চলে আসি আজকের শেষ অঙ্ক। দেখো পরের অঙ্ক দেখো, বলছি 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল করে ডট ডট করে 98 ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, এটা জানতে চেয়েছে। দেখি স্যার কোনো একটা ফ্যাক্টোরিয়াল ধরে নাও 5 ফ্যাক্টোরিয়াল, মানে কি? এটা চিহ্ন নাম ফ্যাক্টোরিয়াল, উল্টা আই, এটার নাম ফ্যাক্টোরিয়াল। মানে কি? কোনো একটা ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণ, ওই সংখ্যা পর্যন্ত গুণ। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 গুণ, 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 6 গুণ, 7 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 7 গুণ। ঠিক আছে, তাহলে দেখো তো একটা জিনিস, 5 ফ্যাক্টোরিয়ালকে সবসময় 5 দিয়ে ভাগ যাবেই না? যাবে তো, আর 5 5 কেটে যাবে। এরকম যদি আমি 6 ফ্যাক্টোরিয়াল লিখতাম, এটাকেও দেখো 5 দিয়ে ভাগ যাবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, এর মধ্যে তো 5 তো আছেই, 5 দিয়ে তো ভাগ যাবেই। তার মানে আমার বলার উদ্দেশ্য যেটা, কোনো একটা ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে তার পরের সমস্ত ফ্যাক্টোরিয়ালকে ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। তুমি 7 ফ্যাক্টোরিয়াল নিলেও 5 দিয়ে ভাগ যাবে, 8 ফ্যাক্টোরিয়াল নিলেও 5 দিয়ে ভাগ যাবে, তার মানে সমস্ত ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ যাবে। যদি আমি 7 দিয়ে ভাগ যাওয়ার কথা বলতাম, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে পরের সমস্ত ফ্যাক্টোরিয়ালকে 7 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এবার আমি অঙ্কতে আসি। ফ্যাক্টোরিয়াল মানে বুঝে গেলে অঙ্কতে আসি। দেখো বলেছে 0 1 2 3 4 5 করে 98 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল আছে। 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল করে ডট ডট করে 98 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যোগ আছে। বলছে একে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। আমার কাছে কথা হচ্ছে, এই যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে পরের সমস্ত ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ যায়, তো যদি ভাগ যায় তাহলে এইটুকুটা রিমাইন্ডার 0, তাহলে এইটুকুটা আমার অঙ্কে আসবে না। যদি 6 দিয়ে ভাগ করার কথা বলতো, তাহলে আমি 6 থেকে শুরু করে বাকিগুলোকে 0 করতাম। এখানে 5 দিয়ে বলেছে, ওই জন্য 5 থেকে 0 করে দিলাম, হয়ে গেল। পড়ে থাকলেও এইটুকুটা। দেখো 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ঠিক আছে, মাথায় রাখবে 0 ফ্যাক্টোরিয়াল মানে 0 করে দিও না, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 1 ইন্টু 2 মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 মানে 24। তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 34। বলেছে এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে? 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? 5 6 30, 4 রিমাইন্ডার থাকবে 4, অপশন নাম্বার ডি 4 থাকবে। এ হয়ে গেল আমাদের আজকের প্র্যাকটিস সেট 13। আমরা পরবর্তী প্র্যাকটিস সেটে দেখা হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করে দিও। ঠিক আছে।